প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। প্রতি রাতে নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতি নিয়ে সবসময়ই সবখানেই রয়েছে একটা আশাবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, এশীয় উন্নয়ন ব্যাংক, এছাড়া অন্যান্য আন্তর্জাতিক সংগঠন সবাই বাংলাদেশ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে ভালো প্রজেকশন দিচ্ছে এবং এই অর্থ বছরের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি 7-এর কাছাকাছি 6.8 প্রবৃদ্ধির প্রজেকশনও আছে। আমাদের লক্ষ্যমাত্রাও এরকমই। খুবই উৎসাহব্যঞ্জক রিপোর্ট দিয়েছে গতকালও বিশ্বব্যাংক। তারা বলেছে যে দেশে অতি দারিদ্র্যের হার প্রায় 13% নেমে এসেছে। 2009-10 অর্থ সালে সেটি ছিল 18%। বাংলাদেশের অতি দারিদ্র্যের পরিস্থিতির এই উন্নতিকে সবাই ইতিবাচক হিসাবে দেখছে এবং এই 7 বছরে হতদরিদ্র মানুষের সংখ্যা প্রায় 80 লক্ষ কমেছে, এখন যেটা 2 কোটির কাছাকাছি। এর আগে কয়েকদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা একটা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে প্রতিযোগিতার যে সক্ষমতার রেটিং, সেখানে বাংলাদেশের এক ধাপ আরও এগিয়েছে। এসব আশাবাদের মধ্যেও দেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন, জমির প্রাপ্যতা কি, সুদের হার নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা, ব্যক্তির বিনিয়োগের নিরাপত্তা কতটুকু এবং অর্থনীতির অন্যান্য সূচকগুলোতে কোথায় কোথায় রয়ে গেছে দুর্বলতা বা গলদ, রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স, সুশাসন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, ব্যবসায় রাজনীতির বিষয়টি, নতুন উদ্যোগের উদ্দীপনা কতটা আছে, এসব নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরাও আজ এ বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব জাফর আহমেদ চৌধুরী, সাবেক পরিকল্পনা সচিব এবং অর্থনীতিবিদ, স্বাগত আপনাকে। আমি একটা লম্বা ভূমিকা নিয়েছি জনাব জাফর আহমেদ চৌধুরী। আপনি দীর্ঘদিন পরিকল্পনা কমিশনের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন, অর্থনীতি নিয়েও গবেষণা করছেন। এইসব আশাবাদের মধ্যেও যে বর্তমান যে চালচিত্র অর্থনীতির, এই বিষয়গুলো আপনার চোখে কিভাবে ধরা দিচ্ছে? আমরা সাধারণত যখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে নজর দিবা, এটা যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি, তাহলে খুব স্বতঃস্ফূর্তভাবে অর্থনীতি আমাদের এগিয়ে যাচ্ছে। আমি স্বতঃস্ফূর্ত শব্দটা উল্লেখ করেছি এবং প্রয়োজনে আপনার ব্যাখ্যা করব। সেটা হচ্ছে আমাদের হতদরিদ্রের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের জিডিপি গ্রোথ রেট একটা স্টেবল পজিশনে আছে, ভালো পজিশনে আছে, আমাদের ফরেন রেমিটেন্স যা আছে সেটাকেও আপনার কমছে, এই অর্থ বছরে কমছে, কিন্তু সেটাকে কোনো অবস্থাতে খারাপ বলা যাবে না। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ আছে সেটাকেও আপনার কোনো খারাপ বলা যাবে না। আমাদের যে ইনফ্লেশন রেট আছে সেটাকেও আপনার খারাপ বলা যাবে না। আপনার জীবনযাত্রা যেগুলো আছে সেগুলো খারাপ বলা যাবে না। তারপরেও আপনার তাহলে গলদগুলো কোথায়? বিরাট আকারের প্রশ্ন আছে, গলদের প্রশ্ন আছে। একটা হচ্ছে গুড গভর্নেন্সের একটা প্রশ্ন আছে। সেই গুড গভর্নেন্স আপনার সেই ব্যক্তি বা যারা এটাকে পরিচালনা করেন, সেই শীর্ষ ব্যক্তিদের থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত। আপনার যদি ব্যাংকের কথা ধরেন, সে ব্যাংকেও আপনার ডিফল্টিং লোন, আপনার যদি 20,000 কোটি টাকা ক্লাসিফাইড লোনকে আপনি রিটেন অফের খাতায় আপনি নিয়ে যান, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আপনার রোগ আছে, দুর্বলতা আছে। আপনি যদি ইনভেস্টমেন্টের রেটটা যদি কমে যায়, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে গত অর্থ বছরের তুলনায় অর্থ বছরে প্রাইভেট ইনভেস্টমেন্ট, আপনার বেসরকারি বিনিয়োগ এটা কমে গেছে, তো কমে গেছে, এটাকে ওরা অ্যালার্মিং বলছে। তো আপনার এই বিভিন্ন দিক চিন্তা করলে তাহলে বোঝা যায় অর্থনীতির কিছু রোগ আছে, কিছু অসুবিধা আছে, দুর্বলতা আছে। তাহলে এগুলাকে আপনার আমাদের প্রপারলি অ্যাড্রেস করতে হবে, করে আপনার সেটাকে একটা ইতিবাচক পর্যায়ের দিকে আপনার আনতে হবে। তো আলোচনা যখন ডক্টর জামাল উদ্দিন, আমরা আপনার মতামতে যাওয়ার আগে ওয়ার্ল্ড ব্যাংকের কালকে রিপোর্ট একটু দেখে আসি, তারা কি বলছে সেটা দেখে তারপরে আলাপ করব। দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে হতদরিদ্র মানুষের সংখ্যা নির্ণয় করা হয় মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতার ভিত্তিতে। সেই হিসেবে বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা প্রতি বছরই কমে আসছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতার কারণে এই হার কমছে বলে মনে করছে সংস্থাটি। আগামী 2 বছরে আমাদের দারিদ্রতার হার এই অর্থ বছরে 12.1 এবং তার পরের বছরে 11.4% নেমে আসবে বলে আমরা ধারণা করছি। এটা 2016-তে 12.9% নেমেছে। বিশ্বব্যাংক বলছে আগামী দিনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ বাড়ানো। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনে অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। ঝুঁকি যেগুলি আছে প্রিডমিনেন্টলি আভ্যন্তরীণ এবং তার মধ্যে
ফাইন্যান্সিয়াল সেক্টর এবং নিরাপত্তা এগুলি প্রধান ঝুঁকি হিসাবে আমরা মনে করছি। মানসম্পন্ন অবকাঠামো প্রয়োজন বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর জন্য। এছাড়া বজায় রাখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতাও। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরে সরকার 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিলেও অর্থবছর শেষে এই হার দাঁড়াতে পারে 6.8%। 6.8 তো 7.1 চেয়ে কম। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ব্যক্তি খাতে ভোক্তা ব্যয়ের যে প্রবৃদ্ধি সেটা সরকারি হিসেবের তুলনায় কিছুটা কম, ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রচুর অনিশ্চয়তা আছে, কাজে সেই প্রবৃদ্ধি হয়তো আর তার পরের বছর গিয়ে 6.2 নেমে আসতে পারে। এছাড়া রাজস্ব আদায়ে ঘাটতি এবং রেমিটেন্স আয় কমে যাওয়াটা অর্থনীতির জন্য দুশ্চিন্তার বলে মনে করছে বিশ্বব্যাংক। জি, ডক্টর জামাল উদ্দিন, রোগের কথা উনি একটু সূচনা করেছেন, কিন্তু স্ট্রেংথের বিষয় তো আমরা আলোচনা করি। আপনার চোখে স্ট্রেংথ বা রোগগুলো সাধারণভাবে কি এই মুহূর্তে? আপনি দেখুন, আমাদের স্বাধীনতার পর 17 বছর বাংলাদেশের জিডিপি গ্রোথ নেগেটিভ ছিল। দিস মিনস তারা দেখাইছে যে একটা হিসাব করি আপনার যে পপুলেশন গ্রোথটা হাইয়ার দেন জিডিপি গ্রোথ ছিল 17 বছর। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের এখনকার যে অর্জন, এটা কিন্তু এখানকার লোকেরাই করছে। এখানে ধরেন আপনার প্রাইভেট সেক্টরে আমি বলবো যে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট নাম্বার 1 সেটা হলো যে ইকোনমিক ফিলসফি অফ রানিং দি টু পলিটিক্যাল পার্টি বাংলাদেশে মেজর যে টু পলিটিক্যাল পার্টিস, তাদের যে ইকোনমিক ফিলসফি, সেই ফিলসফির মধ্যে বেসিক্যালি এখন কোনো ডিফারেন্স আছে বলে বাহ্যত দৃষ্টিতে মনে হয় না। যেই কারণে যে গভর্নমেন্টই আসুক এটা কিন্তু একইভাবে আপনার ইতে চলছে বেশ কত বছর ধরে। যেই কারণে প্রায় 20 বছরের মতন বাংলাদেশে এখন প্রায় 15 থেকে 20 বছরের কাছাকাছি সময়ের মধ্যে 6% স্টেডি একটা গ্রোথ আছে। এটাকে এখন একটা ধাক্কা দেওয়া দরকার। আমাদের যে লিমিটেশনগুলো আছে সেই লিমিটেশনগুলো কি কি? আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, ওনারা যেটা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার, উই অ্যাগ্রি টু দ্যাট। এখন গভর্নমেন্টের যে রেভিনিউ জেনারেশন, এই রেভিনিউ জেনারেশনটা যদি বিদেশ নির্ভর অর্থনীতি না হলে বাংলাদেশ এখন কিন্তু স্বনির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে। বিদেশি লোন এখন ফ্লো কমছে, কিন্তু ইন্টারনাল যে জেনারেশন অফ রেভিনিউ সেটা বাড়ছে। সেটা আরও বাড়ানো সম্ভব। এবং বাংলাদেশের এখন যে ক্যাপাসিটি আছে, এখন হয়তো অনেকে বলে আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে গত 2 বছর 2টা বাজেট দিয়েছি। সেই বাজেটে গভর্নমেন্টের থেকে অলমোস্ট ডবলের মতন আমাদের প্রজেকশন ছিল। সেটা হলো গভর্নমেন্ট 2,95,000 কোটি টাকা আগের বছর দিয়েছে, পরে আমরা তখন দিয়েছি 6,32,000 কোটি। আমাদের কিন্তু এজামশন এগুলা কিন্তু অবাস্তব কিছু না, এর থেকে 3 গুণ বাড়ানো সম্ভব। প্রশাসনিক যে ক্যাপাসিটি সেটা গভর্নমেন্টের দুর্বল আছে। এনবিআর টার্গেট ফিক্স করতেছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, ভিএটি টার্গেট ফিক্স করতেছে ইমপ্লিমেন্ট করে আনতে পারতেছে না। বাট রিসোর্স ইজ দেয়ার। এই যে আমাদের যে ম্যানেজমেন্ট উইকনেস, এগুলা কিন্তু অনুন্নত দেশের একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা, যে আমাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি নেই, আমাদের স্কিল রিসোর্সেস, অনেকে বলে স্কিল রিসোর্সেস এর প্রবলেম আছে। আই ডু নট এগ্রি টু দ্যাট। রিসোর্সেস দেয়ার, আপনাকে পিক আপ করতে হবে, রাইট লোককে সিলেক্ট করতে হবে, সেটা আমি করতে পারতেছি না। এটাও কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেসের একটা সাইড। সেটা হলো রাইট লোককে রাইট প্লেসে আমি দিতে পারতেছি না। এটা কি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির জন্য? এটা যখন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বাড়বে, অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটাও বাড়বে। অটোমেশন আপনাকে করতে হবে। অটোমেশন আপনি যখন করবেন, সেটাও কিন্তু আমরা পিছিয়ে আছি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। সেই ক্ষেত্রে আপনার যদি আপনার এই যে ভ্যালু এডেড ট্যাক্স, এটাতে আপনার এখন যে কালেকশনটা হয়, আমাদের এস্টিমেশন হলো ভিএটি কালেকশন কমপক্ষে এখন থেকে 5 গুণ বাড়ানো সম্ভব। যদি আপনি না পারেন 2 গুণ করেন প্রথম টার্গেটে, তারপরে 2.5 গুণ করেন, তারপরে 3 গুণ করেন, তারপরে 4 গুণ করেন। এবং এই হারে যদি বাংলাদেশ ইকোনমির যে সাইজ, সেই সাইজের তুলনায় এখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ইংল্যান্ডের মতন দেশে বাজেটটা হলো জিডিপির 42%। আমরা যদি আমাদের বাজেটের সেই স্ট্যান্ডার্ডে নেই 42% অফ জিডিপি, তাহলে আমাদের বাজেটের সাইজ হয় এখন প্রায় 8,80,000 কোটি টাকার মতন। তাহলে আমরা যখন 8,00,000 কোটি টাকা বাজেট এবার ঘোষণা করলাম, তখন কিন্তু অনেকে বলেছেন যে এটাকে আপনি চমক দেওয়ার জন্য নাকি কোনো পরিচিত হওয়ার জন্য। আমরা না, দিস ইজ রিয়ালিটি। এবং এই রিয়ালিটি সম্ভব আপনাকে করতে হবে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, রেভিনিউ কালেকশনের ক্যাপাসিটি, এই সমস্ত বিষয়ে
পরিষ্কার এবং এটার অটোমেশন এই সমস্ত জিনিসের ব্যাপারে ক্লিয়ার কাট একটা পিকচার থাকতে হবে। সেই পিকচার এখনো আমরা দিতে পারিনি। আমাদের যে একটা রোবাস্ট অর্থনীতি আছে সেটা উনি বললেন যে একটা স্টেডি গ্রোথের মধ্য দিয়ে এটা রিফ্লেক্টেড হচ্ছে এবং গত 1.5 দশক ধরে বা তারও বেশি সময় ধরে আমরা একটা গ্রোথের মধ্যে আছি এবং এবারের প্রজেকশন যেটা আছে ধরেন 6.8ও যদি হয় তবুও দেখা যাবে যে ফিউ কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তারা এই ধরনের প্রবৃদ্ধির কাছে যাবে, হয়তো 3 নম্বর 4 নম্বর দেশের মধ্যে আমরা থাকবো প্রবৃদ্ধির হিসাবে। তারপরেও সারা বছর ধরে আলোচনা হয় যে এই দেশে এখনো ব্যক্তি খাতে যারা এন্টারপ্রেনার আছেন তারা একটু ইনভেস্টমেন্ট চায়, তারা বিনিয়োগ নিয়ে আসছে। এত যখন পটেনশিয়াল আছে তখন ইনভেস্টমেন্ট চাই থাকছে কেন মানুষ, কি কারণ? আপনি দেখেন আমাদের অনেক পজিটিভ দিক আছে। বিশ্ব ব্যাংকের আপনার যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট তিনি নিজে বলছেন যে বাংলাদেশ হলো একটা ঈর্ষণীয়, বাংলাদেশ থেকে শিকার আছে। আপনি দেখেন ভারত হলো টপ 10টি দরিদ্র মানে দারিদ্রতার দিকে টপ 10 এর ভিতরে একটা, এবং তার 1 নম্বরই তো 1 নম্বর লাল হতদরিদ্র সংখ্যার দিক থেকে ইন্ডিয়া নাম্বার 1, বিকজ সেখানে 25 কোটি হতদরিদ্র, সেখানে 25 কোটি বাংলাদেশ এখন 2 কোটি আমাদের জনসংখ্যার হিসেবে। পার্সেন্টেজের দিক থেকে অ্যাঙ্গোলা কঙ্গোর সাথে ভারতের কম্পেয়ার করা যায়, যেটা বাংলাদেশকে করা যায়। অন দ্য আদার সাইড তারা দে আর ভাইং ফর বিকাম ইকোনমিক সুপার পাওয়ার, দে আর ভাইং ফর, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা জাপানের সাথে আমেরিকার সাথে সবার সাথে স্ট্র্যাটেজিক চুক্তি করছে, যার ভিতরে অর্থনীতিটা একটা ইম্পর্টেন্ট ওদের সেক্টর, যে চুক্তির ভিতরে আর কি করার জন্য তারা করছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের দুর্বলতা আছে, আমাদের দুর্বলতা দিয়ে আপনি অসুখটা যদি নির্ধারণ করা যায় তাহলে আপনি ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, অপারেশন সমাধানের রাস্তা। যেমন দেখেন আমাদের এই ভালোর ভিতরে আবার খারাপ হলো যে আমরা বিশ্বের 154টা দেশের ওয়ার্ল্ড ব্যাংক যে ডেভেলপমেন্ট আউটলুকটা দিয়েছে তার মধ্যে আমাদের স্থান হলো 64তম 154 ভিতরে 64। হ্যাঁ, আবার আপনি যদি দেখেন বলা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেসের দিক থেকে পৃথিবীর 10টা টপ 10 কান্ট্রির মধ্যে বাংলাদেশ একটা। এটা তো একটা ধরনের মানে বৈপরীত্য। আপনার সেটা যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে আপনার পজিশন কোথায় দাঁড়াবে? আপনার 10 জায়গায় দাঁড়াবে। হ্যাঁ, গ্রোথ। আপনি কস্টম ডুইং বিজনেসে আছেন, আপনাকে বলা হচ্ছে যে পৃথিবীর লিস্ট হেবিটেবল 10টা যে সিটি আছে তার মধ্যে ঢাকা 2 নম্বরে আছে। অথচ দেখেন আমরা সিরিয়াও না, আফগানিস্তানও না, লিবিয়াও না, কিছু না। হ্যাঁ, সিরিয়ার কাছাকাছি বলছে, লিভেবল সিটিগুলোর মধ্যে সিরিয়াও আছে। আমি কথাগুলো বলছি আমাদের কান্ট্রির মধ্যে। হ্যাঁ, আমি আমার কথাগুলো বলছি এই ধরনের আমাদের রোগগুলোকে তাইলে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং এটা আইডেন্টিফাই করা আছে। তো কস্ট অফ ডুইং বিজনেস মানে কি? আপনি যদি ঘুষ দেন তাহলে কস্ট অফ ডুইং বিজনেস বেশি, ব্যবসা করার জন্য বেশি। আপনি যদি সঠিক সময়ে চট্টগ্রাম বন্দরে গাজীপুর থেকে যদি অ্যাপারেল না পাঠাইতে পারেন, পোশাক যদি না পাঠাইতে, ঘুষ নাকি স্পিড মানি বলেন, তখন এটা ধরুন কস্ট অফ ডুইং আমার পুঁজি থেকে যাচ্ছে। তখন আপনার যদি আপনি 8 ঘন্টার ভিতরে চট্টগ্রাম বন্দরে না পৌঁছে যদি আপনি 16 ঘন্টায় পৌঁছেন তাহলে আপনার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। আপনি এবারে ঈদের সময় দেখেন এত প্রচেষ্টার পরে প্রায় 248 জন, কারো ফিগারে 260 জন লোক ঈদের সময় সড়ক দুর্ঘটনায় আপনার নিহত হয়েছে, অনেক আপনার প্রচেষ্টার পরে। তো এটা আপনার ব্যবসায়ী এবং অর্থনৈতিক সেক্টরের সময় এটাকে খুব প্রচণ্ডভাবে আপনার আঘাত করতেছে। তো এই ব্যবসা করার যদি খরচ বেশি হয়, আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, আপনি অনেক বিদ্যুৎ দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই যে বিদ্যুৎ জেনারেশন অনেক বেড়ে গেছে, কিন্তু আপনি তো চাহিদাটাকে মিট করতে পারছেন না, ডিমান্ড যেটা সেটাকে আপনি মিট করতে পারছেন না। আপনি যখন মিট করতে পারছেন না তখন উনি যে ব্যবসা করেন, ওনার যে ইন্ডাস্ট্রি আছে, ওনার যে ফ্যাক্টরি আছে, সেখানে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, সেখানে তার খরচ বেড়ে যাচ্ছে। এভাবে আপনি উদাহরণকে একের পর এক দিয়ে বলতে পারেন যে এখানে আপনার সে জিনিসটা নেই। সবচেয়ে বড় কথা হলো যে আপনি দেখেন এই আমাদের যে রাজনৈতিক স্থিতিশীলতা মনে হয় যেন অ্যাপারেন্টলি মনে হয় যেন খুব স্থিতিশীল কান্ট্রি। এটা ওয়ার্ল্ড ব্যাংকও বলেছে স্থিতিশীলতা আছে কিন্তু অনিশ্চয়তা কাটেনি। এই অনিশ্চয়তা কাটেনি, আপনি দেখেন এই যে অনিশ্চয়তা কাটেনি, তাহলে অনিশ্চয়তা সেখানে আছে। তো কিন্তু আসলে কি অনিশ্চয়তা আছে মনে হয়, মানে জেনুইনলি যদি আপনার ফিলটা কি? অনিশ্চয়তার মধ্যে তো ধরেন আনসার্টেনটি তো বাংলাদেশে আপনার ঢাকা শহরে আপনি মনে করেন টঙ্গী থেকে এসে অফিস করবেন, ক্যান ইউ এনশিওর ইউ যে আপনি 9টার দিকে এসে অফিসে ঢুকতে পারবেন? আপনি যদি রাতে 3টাও আরম্ভ করেন, ইউ ক্যানট। তার মানে অনিশ্চয়তা ইজ দেয়ার, আইদার পলিটিক্যালি আর ইনফ্রাস্ট্রাকচারালি, সব দিক দিয়ে অনিশ্চয়তা আছে। আপনি এখন চিটাগাং যাবেন, এখন আপনার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আপনার দেখা গেল যে গন্ডগোল লাগে,
এটা আইন শৃঙ্খলা রিলেটেড। পুলিশ আছে, আপনি দেখেন ঢাকা চিটাগাং থেকে কুমিল্লা পর্যন্ত আপনি জানেন যে একটা রাস্তা মানে 4 লেনের আপনি রাস্তা করছেন, কিন্তু সেখানে পরিকল্পনার অভাবে আপনার কিন্তু দাউদকান্দি ব্রিজ যেটা, এটাকে তো 4 লেন করতে হবে, আদারওয়াইজ তো গাড়ি যাবে কিন্তু ওইখান থেকে পার হইতে পারতেছে না। দ্যাটস ওয়াই ইট ইজ স্টাক আপ। এবং সেখানে আপনার ধরেন রাস্তার মধ্যে বাজার খুলি বিক্রি করতেছে, তরকারি বিক্রি করতেছে। তরকারি বিক্রি করাটা ইম্পর্টেন্ট নাকি এক্সপোর্টের মেটেরিয়াল গুলো লইয়া যে সমস্ত ক্যারাভান ভ্যানগুলো যাচ্ছে তাদেরকে ক্লিয়ার করে রাস্তা করে দিবেন? পুলিশ ইজ রিমেইনিং অ্যাবসেন্ট, পুলিশ সেখানে নাই। আপনি ধরেন কুমিল্লা ডিস্ট্রিক্টের পুলিশ, আমরা তো ওইদিকে যাওয়া আসা আছে আমাদের, এবং এটা মোস্ট আনসার্টেন দেশ বাংলাদেশ। সেখানে সেই কারণে আপনার ধরেন এখানে বিজনেস কেমনে কি করবে, টাইমলি আপনি যাইতে পারতেছেন না। এগুলা যদি এনশিওর হইতো, বাংলাদেশের সাধারণ মানুষের যে পরিশ্রম, ওয়ার্কাররা যে পরিশ্রম করতে চায়, মানুষ যে ধনী হইতে চায়, এটা কিন্তু সিমটম বাংলাদেশে দেখা দিছে। এখন আপনি ম্যানেজ করাটা হলো আপনার কাছে। উনি কিছু আনসার্টেনিটির কথা বলছেন, ব্যবসা, উদ্যোগ, আমাদের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে অনিশ্চয়তাগুলো, আপনার দৃষ্টিতে অনিশ্চয়তাগুলো আপনি শুরু করেছিলেন। আপনার বিশ্বব্যাংক দেখেন অনিশ্চয়তার কথা বলেছে। সে অনিশ্চয়তাটা যদি আপনি, আমাদের দেশের মানুষ এত কনসাস, এত সচেতন, আপনি যদি একটা রিক্সা বসেন, এবং আমি বসি না তা না, মাসে কয়েকবার উঠি, ও যা জানে মনে হয় যেন আমি তা জানি না, এত বেশি তারা সচেতন। তারা দেশের সমস্যা কি জানে। আপনি মনে করেন যে একটা বৃহৎ কোনো গোষ্ঠীকে, জনগণের বৃহৎ গোষ্ঠীকে যদি আপনার অংশগ্রহণ, সেটা গণতান্ত্রিক অংশগ্রহণ বলেন, অর্থনৈতিক অংশগ্রহণ বলেন, যদি আপনি তাদেরকে দূরে রাখেন, আপনার অনিশ্চয়তাটা সবসময়ের জন্য আপনি থাকবে। এখন বৃহৎ কোনো জনগোষ্ঠী, বৃহৎ কোনো অংশ যদি আপনার তাদেরকে যদি পার্টিসিপেশন না থাকে, তাইলে যে কোনো সময় তাদের ঘটনা ঘটতে পারে। আমি গুড গভর্নেন্সের বা গভর্নেন্স দিয়ে পার্টিসিপেশন বন্ধ আছে এরকম মনে হয় আপনার? পার্টিসিপেশন বন্ধ, ইকোনমিক লাইফে পার্টিসিপেশন বন্ধ নাই, কিন্তু আপনাকে তো রাজনৈতিক অনিশ্চয়তাটার কথা বলা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টও বলছে। রাজনৈতিক অনিশ্চয়তার জন্য আপনাকে একটা রাষ্ট্রে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৃদ্ধ থাকবে, যুবক থাকবে, শিশু থাকবে, বিভিন্ন মত থাকবে, আপনি তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। আপনি সেটা শের শাহের কথা বলেন আর বাদশাহ আকবরের কথা বলেন, ইউল হ্যাভ টু অ্যাকোমোডেট। আপনি তাদেরকে অ্যাকোমোডেট না করে যদি আপনি দূরে সরিয়ে রাখেন, তাহলে আপনার সবসময় অনিশ্চয়তার একটা ভাব থেকে যাবে। তারপর অনিশ্চয়তা আরও কোথায় আছে দেশের ভিতরে, আপনি দেখেন যে আমাদের পরিকল্পনা, আমি গভর্নেন্স দিয়ে শুরু করছিলাম আলোচনার শুরুতেই, সেটা দেখেন। আপনি যদি এখানে সোনারগাঁ হোটেলের কাছে দেখেন, এই যে ফ্লাইওভারটা হচ্ছে, আপনি রেল রাস্তাটা অতিক্রম করে আপনি কিনা বলে যে ফ্লাইওভারটা করছেন না, আপনি এখন হচ্ছে তো তাই, এখন তাই হচ্ছে। আপনার এটা আগে থেকেই তো হওয়া উচিত, আগে থেকে হওয়া উচিত ছিল। আপনি দেখেন আমরা যারা, আমি পরিকল্পনা সচিব ছিলাম, আই ওয়াজ নট এন ইঞ্জিনিয়ার, বাট আপনি দেখেন আমরা পরিকল্পনা কোথায় ভুল করি। আপনি কুমিল্লা যান, নুরজান হোটেলের আগে যে চাঁদপুর লাকসামের মোড়টা আছে, আপনি ফ্লাইওভারটাকে সেটাকে আপনি ওই পর্যন্ত নেন নাই, ওই পর্যন্ত নেন। আপনার সময় সব পরিকল্পনা সঠিক হয়েছে এমনটাও দাবি করা যায় না। আমি তো বলছি যে আমার আমলে সব সঠিক হয়েছে সেটা আমি বলছি না, বলছি আমি নিজে ছিলাম, বাট আই ওয়াজ নট এন ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার ছিলাম না, আমি ম্যানেজার ছিলাম, জেনারেল ম্যানেজার ছিলাম বা প্রোডাকশন ম্যানেজার ছিলাম, তো আপনি ইঞ্জিনিয়ার ছিলাম না। তো এখন আপনি দেখেন যে মগবাজার মালিবাগ এলাকার যেটা, সেই ফ্লাইওভারের ডিজাইনও আপনার চেঞ্জ করতে হয়েছে। তাহলে এটা উদাহরণ দিলাম, ফ্লাইওভারের দোষ না, উদাহরণ দিলাম যে আমরা যখন প্রকল্প গ্রহণ করি, সেটা প্ল্যানিং কমিশন বলেন, আমার ব্যক্তিগত দায়িত্ব বলেন, আমার সহকর্মীদের অন্য এজেন্সির দায়িত্ব বলেন, শুরুতেই আপনার ভুল থেকে যায়। তারপর যে কস্ট এস্টিমেটটা করে, সেই কস্ট এস্টিমেটটাও আপনার সঠিক হয় না, তাড়াহুড়া করা হয়, এবং অনুমান নির্ভর একটা আপনার প্রজেক্ট কস্ট দেখানো হয়। দেখানোর পরে এবার আপনি দেখবেন যে এটা রিভাইজ হচ্ছে। এটার যখনই রিভিশন হয়, তখনই প্রজেক্টের ব্যয় বেড়ে যায়, তখনই প্রজেক্টের সময় বেড়ে যায়। হ্যাঁ, এগুলা এই থেকে আমাদের ইমপ্লিমেন্টেশন পর্যন্ত, যে আজকের পত্রিকা দেখলাম যে প্ল্যানিং কমিশন স্পন্সরিং মিনিস্ট্রিগুলোকে, মন্ত্রণালয়গুলো নিয়ে মিটিং করবে, কেন আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচির সেই বাস্তবায়নটা এত স্লো কেন সেটা মিটিং করবে। আজকে হয়েছে কিনা আমি নিউজ দেখিনি, বাট হবে বলছে। টেকনিক্যাল বৈঠক, হ্যাঁ টেকনিক্যাল বৈঠক। তাহলে তাহলে আপনি তাইলে দেখেন যে একটা প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত আপনার দুর্বলতা আছে। তো এই দুর্বলতাগুলো হচ্ছে অর্থনীতির দুর্বলতা। এইভাবে যদি আপনি
প্রত্যেকটা অর্থনীতির সেক্টর ওয়াইজ যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে দুর্বলতা আছে, আনসার্টেনটি আছে। তো আপনি বিদ্যুৎ পাবেন কিনা আনসার্টেনটি আছে। আপনি যে ফ্যাক্টরির মালিক, আপনি যে ফ্যাক্টরিটা চালাচ্ছেন সেখানে গিয়ে সেটা চালাতে পারবেন কিনা, না গুলি খেয়ে ফেলবেন। তারপর ওয়ার্ল্ড ব্যাংক যে কথাটা আমাদের দেশে আপনার টানিয়ালে বলল যে আপনার সিকিউরিটিটা একটা বড়, টেরোরিজমটা একটা বড় ধরনের প্রবলেম, এটা বলল। কিন্তু এই যে টেরোরিজমকে ম্যানেজ করা হচ্ছে, কিন্তু হাউ এফিশিয়েন্টলি, কত দক্ষতার সাথে আমরা ম্যানেজ করছি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনে আপনার লোক নিহত হচ্ছে, কিন্তু সে নিয়ে এত আপনার নাই, আপনার কিনা বলে যে এত উচ্চবাচ্য নাই, প্রতিদিন টেলিভিশন কভারেজ নাই। কিন্তু আমরা এটাকে যে এখন আমরা অমুক স্থান থেকে চ্যানেল বলতেছে, দেখেন তিনি এখানে রিপোর্ট করতেছেন, এটা অমুক হচ্ছে, আমাদের কাউন্টার টেরোরিজমের অফিসারটা এই কথা বলতেছে, এটাকে এক ধরনের জনমনে প্যানিক সৃষ্টি হয়। হ্যাঁ, মানুষ মনে করে যে আমি তাইলে নিরাপদ না। তো যে ব্যবসায়ী, যে ইনভেস্টার, যে বিনিয়োগকারী, সে নিজকে তো আপনার ইনসিকিউর মনে করবে, সেটা বিদেশি হোক সেটা দেশি হোক। তাহলে আমাদের এখানে ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে। সেই ম্যানেজমেন্ট শুধু টাকা পয়সার অঙ্কের ম্যানেজমেন্ট না, আপনি মিডিয়াতে, নিউজে আপনি কিভাবে ম্যানেজ করতে চান সেটা দেখতে হবে। মানে ওভারঅল ম্যানেজমেন্ট প্রবলেম আছে। আচ্ছা, ব্যাংকিং খাত সম্পর্কে একটু বলেন, কারণ আমরা মানে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা বিগত বছরগুলোতে ঘটনাগুলো দেখেছি, কিন্তু এখনো উনি শুরু করেছিলেন যে একটা বিরাট অঙ্কের অর্থ ব্যাড ডেট হিসেবে আছে, অনেক কিছু রিটার্ন অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এসব ব্যাপারে তো উই আর নট পেইং প্রপার অ্যাটেনশন। এটা আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের হিস্ট্রিতে আপনি ধরেন এই ধরনের মানে অব্যবস্থাপনা উন্নত দেশ ইংল্যান্ড, আমেরিকা সব জায়গায় ছিল। ইভেন সাউথ কোরিয়া ইদানিংকালে আপনার 1996-এর যে ঝামেলাটা হলো ইকোনমিক ক্রাইসিস, সেই ক্রাইসিসের পর সাউথ কোরিয়া একটা লাইনে পড়ছে। আমাদের দেশটা যে অবস্থায় ছিল, ধরেন বাংলাদেশের স্বাধীনতার পর 92% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটস ওয়ার ন্যাশনালাইজড, এবং সেখানে আমাদের যে মেন্টালিটিটা তৈরি হয়েছে সেটা এখন বাংলাদেশের মুভিং 80s-এর দিকে, বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস মার্কেট ইকোনমি। সেই মার্কেট ইকোনমির দিকে যাওয়ার সময় তাদের যে সংস্কারগুলা অত দ্রুতভাবে সেভাবে এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারে নাই, যে কারণে এখন যে অবস্থাটা হয়েছে, এখন ধরেন আপনার যে ব্যবসায়ী তো ছিলই না, পুরোটা ছিল আপনার গভর্নমেন্ট মালিকানা। পরবর্তীতে যখন আপনার প্রাইভেট সেক্টর চালু হওয়ার পরে এরা ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংকের বেশিরভাগ ক্ষেত্রেই তো এখনকার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তারা তো ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা দিয়েই এগুলো হয়েছে। এই ব্যাংকগুলোতে যারা আছে, এখন যারা বোর্ডে আছে, এই সমস্ত লোক বোর্ডে মালিক যারা স্পন্সর, এদের 90%-এর উপরে হলো আপনার ওই সমস্ত ব্যাংকের বড়োয়াররাই, তারা ওখানে ডিফল্টার হয়েছে, পরবর্তীতে এখানে এসে হয়েছে। আর টাকাটা এখানে আছে, উই আর হ্যাপি, থিংস আর গোয়িং অন। 52টা 4-5টা ব্যাংক থেকে এখন আপনার 56টা ব্যাংক হয়েছে। সেই ব্যাংকগুলো তো হঠাৎ করে জন্ম হয় নাই, এটা এই সমস্তভাবে এই যে এনারা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করছে, এগুলা করার পরে এখন তারা বাঙালি অনেকে বলতেছে যে ইদানিংকালে বলে যে আমরা বাইরে যাইয়া বিজনেস করতেছে। আরে ভাই, আগে নিজের দেশে করো, নিজের দেশেরটা শেষ দাও, নিজের যে ঘরবাড়ি ঠিক করো, নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করো। অনেকে বলে স্কিলের প্রবলেম, স্কিলের দিকে যদি আপনি যান, সেখানে দেখবেন যে মোস্ট অফ দি অলমোস্ট 70-র উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে এই দেশে, এবং এর মালিকরা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল কনগ্লোমারেট, তাদের স্পন্সররা, তারাই। এখানে কিন্তু শিক্ষকও নাই, তারপরে সরকারি কর্মচারীও নাই যে এটার মালিকানা হবে, তার সেই ওইভাবে অ্যাসেট নাই, এনারা করছে। কিন্তু উনি যদি উনার ইউনিভার্সিটিতে, উনার ইন্ডাস্ট্রির প্রয়োজনে সেই ধরনের স্কিল ম্যান পাওয়ার সৃষ্টির জন্য তারা যদি অ্যাটেম্প নিত, সেখানকার লোকে তার বিজনেসে চাকরি দিতে পারতো। আজকে দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি হয়েছে একটা জঙ্গি রাখা কেন হলো? কারণ এখানে তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই আপনার এটার বোর্ডের মেম্বার, বেশিরভাগ মোস্টলি বাংলাদেশের ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, সেই ক্ষেত্রে তারা এটা দেখে নাই কেন? এখন ধরেন আপনার যে ব্লেম, এখন মনে করেন যারা গভর্নমেন্টে থাকবে তাদের উপরে ব্লেম তো বেশি যাবে। কিন্তু আমি অ্যাজ এ অ্যাক্টর ইন দি সোসাইটি, আমি যেই রোলে আছি, আমার রোলটাকে এম আই ডুইং রাইটলি? আমি যদি সেটা করতাম, তাহলে আমার স্কিল ম্যান পাওয়ারের প্রবলেম, নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি, এগুলো যেগুলো হয়েছে, এরা তো এখন প্রডিউস করতেছে গ্রাজুয়েট, এবং তাদেরকে যদি আমাদের এই ম্যানেজমেন্ট আমরা কাজে লাগাইতাম, ইন দ্যাট কেস থিংস উড হ্যাভ বিন মাচ ডিফারেন্ট বাংলাদেশ। এবং আমরা আমাদের নিজের স্বার্থের না দিকে বাইরে কি খবর দিল, এটা আপনার যদি ইফ ইউ ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি,
ইফ ইউ ক্রিয়েট বিজনেস এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট করেন, এফিসিয়েন্ট আনেন। বাংলাদেশ যেমন এখন ধরেন আপনার এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপোর্টে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট হওয়ার আছে, এবং চায়নাকে যে কোনো সময় হার মারিতে পারে। সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই হতাশ না হয়ে আমাদেরকে যাওয়া উচিত যে কনস্ট্রাকটিভ ভাবে আমরা হাউ টু ওভারকাম অল দিস প্রবলেমস। এগুলো কিন্তু ব্লেম দিয়া, আমি আপনাকে ব্লেম দিলাম, উনি আমাকে ব্লেম দিল, নাথিং উইল হ্যাপেন। এভরিবডি উইল হ্যাভ টু গো। মানে আপনার বাংলাদেশকে এখন যেমন আপনার ওই যে ইয়েতে বলছে যে 1 ধাপ আগাইছে, ইন্ডিয়া 16 ধাপ গত বছর থেকে একসাথে আগাইছে। ইন্ডিয়া 16 ভাগ যদি আগায়, আমাদের তো 32 ভাগের টার্গেট করা উচিত। তাইলে আমাদের সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে সরকারের যে সমস্ত সেখানে তো ফাইন্যান্সিয়াল সেক্টরে ট্রান্সপারেন্সি ম্যানেজমেন্ট এই জিনিসগুলো আসবে, আসতে হবে। না আসলে তো আপনার, আমি ব্যাংকিং খাতে প্রশ্ন করেছিলাম ওনাকে আর কি। জি, আপনি ব্যাংকিং খাতে দেখেন, আমি বলছি যে রিটেন অফ করে ফেলছে। রিটেন অফ মানে আপনাকে হিসাব থেকে সরাই ফেলতেছে, সরাই ফেলে মৌকুফ করে দিচ্ছে। তো ন্যাশনালাইজড ব্যাংকের দোষ আছে, 4টা ন্যাশনালাইজড ব্যাংক আছে, তাদের দোষ আছে। আপনি যদি আবার শতকরা হিসাব করেন, এই 4টা ব্যাংকের আপনার এই ডিফল্টিং লোন বললেন, নন পারফর্মিং লোনসের পরিমাণ হলো 48%, তাহলে 52% কাদের, 52 ভাগ কাদের? 52 ভাগ হলো স্টিল প্রাইভেট ব্যাংকগুলোর। উনি প্রাইভেট সেক্টরের লোকদের ভূমিকা ইত্যাদি বলেছেন। অনেকে আমরা ব্যক্তিগত অবস্থায় সমসাময়িককালে চিনি আপনার। তো আমি এতটুকু না বলে বলবো, সেখানে আপনার শুল্ক পাকি আছে, সেখানে আন্ডার ভয়েস আছে, ওভার ভয়েসিং আছে, সেখানে ক্যাপিটাল ফ্লাইট আছে। আপনার অনেক হিসাব নিকাশ করলে দেখা যাবে যে অনেকের আপনার ক্যাপিটাল ফ্লাইট মানে কি, মানে পুঁজি, টাকা পাচার বা টাকা সরাই ফেলতেছে এবং ক্যাপিটাল চলে যাচ্ছে। এবং অনেকের সবাই চিনে, আমিও অনেককে চিনি, মানে অনেককে না, কিছু কিছু লোককে চিনি। লন্ডনে বাড়িঘর কিনে ফেলছে, আমেরিকাতে বাড়িঘর কিনে ফেলছে, কানাডাতে করছে, অস্ট্রেলিয়াতে করছে, সিটিজেনশিপ নিচ্ছে, মালয়েশিয়াতে করছে, দুবাইতে করতেছেন। নোন পিপল ডু হ্যাভ, হ্যাঁ। এখন ওনাদের সে পর্যায়ে আছে, টাকা আছে, দেখা যায় উনি এখানে আছেন, উনি দেখা যায় উনি আছেন, ওনার পরিবার নেই, খুব বিখ্যাত লোকদের। আবার আপনি দেখেন, আবার এগুলো হলো তাদের ভূমিকা, উনি যেগুলো বলছে আমি তার সাথে মিলিয়ে বললাম। তারপর দেখেন আপনার রেভিনিউ, এনবিআর এর হিসাব অনুযায়ী 24,000 মামলায় 31,000 কোটি টাকা আপনার পাওনা আছে এনবিআর। এই 31,000 কোটি টাকা, তো 31,000 কোটি টাকা আজকের পত্রিকা আছে, তো 31,000 কোটি টাকা আদায়ের একটা ব্যবস্থা করতে হবে। সেই গভর্নেন্স আমাদের নাই। আবার যাদের কথা বললাম তারা কিন্তু ব্যবসায়ী, তারা ইনভেস্টার, তাদের প্রায় 50-60 হাজার কোটি টাকা তো আনরিয়ালাইজড লোনই আছে ব্যাড ডেট হিসেবে। জি, তা আছে। আবার আপনি দেখেন সেই ইনভেস্টমেন্ট করতে যাবে কে? সেই ইনভেস্টমেন্ট করতে গেলে তার সিকিউরিটি কোথায়? এবং যে আমরা শুরুতে যে কথাগুলো বলছি বা মাঝখানে বলেছি যে বিনিয়োগের যে সুযোগ সুবিধাটা আপনাকে দিতে হবে, সেই সুযোগ সুবিধাটার নিরাপত্তাহীনতা ও তাদের ভিতরে আছে বিধায় তারা এগুলো সব সরিয়ে ফেলছে। আবার আপনি দেখেন আগুন লেগে গেল একটা ফ্যাক্টরিতে, তো ফ্যাক্টরি আগুন লাগেছে, আপনি যদি নৈতিকভাবে চিন্তা করেন, মালিক কিন্তু ফ্যাক্টরিতে আগুন লাগায় নাই, যে কোনো কারণে মিসম্যানেজমেন্টের জন্য বৈদ্যুতিক শর্ট সার্কিট হোক, কিংবা কেউ একটা ম্যাচের শলা দিয়ে হোক, কিংবা সেখানে কেমিক্যাল জিনিস আছে সেখানে আগুন ধরে গেল হোক, যে কোনো হয়ে যাচ্ছে। এখন একটা ইনভেস্টার চিন্তা করবে যে আমার ফ্যাক্টরিটাও পড়া গেল, এবার আমি আসামি হইলাম, মামলা হলাম। হ্যাঁ, এই বিভিন্ন রকম চিন্তাভাবনার কারণে যারা বিনিয়োগ করবে তাদের ভিতর আপনার এক ধরনের কাজ করতেছে। সেজন্য আপনার না, কিন্তু আমি শেষ পর্যায়ে আছি আর কি, যে এই ধরনের শঙ্কা, অনিশ্চয়তা বোধ, কস্ট অফ ডুইং বিজনেস, সিকিউরিটি প্রবলেম, গভর্নেন্সের ইস্যু আছে, আপনার ম্যানেজমেন্টের প্রবলেম আছে, তারপরেও কি আপনারা দেখেন যে বাংলাদেশের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেখানে নতুন উদ্যোগ আসছে এবং নতুন উদ্যোগের সম্ভাবনা অনেক উজ্জ্বল, এবং সেই ধরনের মানে লোকরা সামনের দিনগুলোতে আরো এগিয়ে আসবে বিনিয়োগের ক্ষেত্রে, এরকম আশাবাদ তো করাই যায়? এটা অবশ্যই আসবে। বিজনেস বাই ডেফিনেশন যদি বলা হয় রিস্ক টেকার, হু ইজ দি রিস্ক টেকার? রিস্ক যে নিবে, এবং সেটা বাংলাদেশে এই ইনভেস্টাররাই নিবে। এবং এটা যখন আপনার বাংলাদেশের জন্য অল্প ইনভেস্টমেন্ট ছিল, গার্মেন্টস এক্সপোর্ট যখন $1 মিলিয়ন ছিল, এখন হয়েছে বিলিয়ন, সেই সময়ও রিস্ক ছিল। এটা কিন্তু ওভারকাম করছে ওভার দি ইয়ার্স। এখানেও আপনি আশাহত হলে চলবে না। আপনাকে এখন ধরেন আপনার টার্গেট নেবেন একদিকেই হলো যে আমি এখান পর্যন্ত যাব এত বছর,
এর মধ্যে আমাকে আমার যে ওয়ার্কফোর্স আছে সেই ওয়ার্কফোর্স মানে গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট ইজ দি হেল্পিং হ্যান্ড ফর বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েশন। সেইখানে গভর্নমেন্টের যে মেন্টালিটি, সেই মেন্টালিটিতে আপনার ধরেন বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা আগে ছিল এখন হলো বিডা, এনাদের রোল আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আছে, রেগুলেটর, আদার রেগুলেটর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আছে, সেন্ট্রাল ব্যাংকের আছে, সব রেগুলেটররাও যদি উপনিবেশিক আমলের মেন্টালিটিটা বাদ দিয়া স্বাধীন দেশের চিন্তাভাবনা নিয়ে যদি আপনার আগায়, অবশ্যই বাংলাদেশেরই হবে। কারণ যেখানে নেগেটিভ গ্রোথ থেকে সাথে উঠে যাচ্ছেন আপনি, সুতরাং এখন তো ধাক্কার দরকার। বাংলাদেশে এখন ধরেন ইন্ডিয়া যদি 16টা স্টেপ, আমি বলবো যে গভর্নমেন্ট আগামী বছরে টার্গেট দেওয়া উচিত এখন থেকেই। আমরা আগামী বছর 16টা স্টেপ, আমাদের পাশের দেশ যদি পারেন আমরা 16টা না 8টা টার্গেট করি, তারপরে 16টা ধরি, বলে এতগুলা বাধা আমি ওভারকাম করব। আমি আলোচনার শুরুতে বলছিলাম যে আমাদের দেশের উন্নয়নটা অনেকটা প্রাইভেট সেক্টরের ভূমিকায় স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। সকালবেলা সবাই উঠি যার যার কাজের দিকে চলে যাচ্ছে, অতএব করে সেটাই হচ্ছে উৎপাদন, সেটি হচ্ছে আয়, এবং সেভাবে অর্থনীতি এগিয়ে যাবে। কিন্তু সরকার যেখানে সহায়ক ভূমিকার পালন করে একটা আপনার প্রাইভেট সেক্টর ইকোনমি, যে ইকোনমিটা হলো সরকারি সেক্টর না, আপনার রাষ্ট্রীয় না, প্রাইভেট সেক্টরকে ইঞ্জিন অফ গ্রোথ বলা হচ্ছে, তাইলে আপনার ওরা কাজ করার জন্য যে সকল সুযোগ সুবিধা সৃষ্টি করা, সেই ম্যানেজমেন্ট গভর্নেন্সের সুযোগটা সৃষ্টি করতে হবে। আপনার সরকারের শীর্ষ পর্যায়ের ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টর ওয়াইজ সেখানে আপনার এই ব্যবস্থাপনাটা দিলে, যদি ফেসিলিটেট করা হয়, তাহলে আপনার এটা অনেক দ্রুত এগিয়ে যাবে। এবং সরকার বলেন, আমাদের ট্রেড বডিজগুলো বলেন, আমরা নাগরিকরা বলেন, আমরা যে এক্সপেক্ট করি যে 2022-23 দেশ এরকম হয়ে যাবে, 2030 এরকম হয়ে যাবে, এটা অর্জন সম্ভব। বাট এটাকে গুড ম্যানেজমেন্টের ভিতরে আপনার রাখতে হবে। ধন্যবাদ জনাব জাফর আহমেদ চৌধুরী, ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।